বন্ধুরা একদম ব্রেকিং নিউজ। আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাচ্ছি, বাংলাদেশে এত মিডিয়া আছে কিন্তু এই খবর এখনো পর্যন্ত কেউ আপনাদের সামনে নিয়ে আসতে পারেনি। জানি বন্ধুরা, বিগত কালকে থেকে বাংলাদেশ সমস্ত সংবাদ মাধ্যমে একটা খবর সবাই প্রচার করছে। আজাদির স্বাদ যে জাতি পায় নাই সেই জাতি আজাদির মূল্যটাই কি বুঝবে। আমার কাছে আশ্চর্য লাগছে। এখন দেখছেন জামাত যা বলেছিল, আমি জামাত স্পষ্টভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন আগে গণভোট না হলে গণভোটের কোনো মূল্য থাকবে না। এখন দেখছেন যে গণভোট কিভাবে জয়বাংলা হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচন আগে গণভোট হয়নি, এখন গণভোট অবৈধ। আমরা যারা ভোট দিয়েছি, ভোট দিয়েছি প্রায় 5 কোটি ভোটার, এই 5 কোটি ভোটারের কাছে জানতে চাইবে যে তোমরা কেন ভোট দিলে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কেন তোমরা তোমাদের মতামত দিলে। তাদের একটা রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাইকোর্ট এই রুল জারি করেছে। আপনারা গণভোটে সবাই কি হ্যাঁ পক্ষে ছিলেন না? আমরা সবাই কিসের পক্ষে ছিলাম? আমরা হ্যাঁ পক্ষে ভোট দিয়ে গণভোটকে জয়যুক্ত করেছি, কিন্তু সেই গণভোটের গণরায়কে নিয়ে যাওয়া হচ্ছে আদালতে। গণভোটের বৈধতাকে প্রশ্ন করা হচ্ছে আদালতে। আমরা কি সেটা মানবো না? যদি জনগণের রায়কে আদালতে নিয়ে যাওয়া হয় তাহলে আমাদেরকেও রাজপথে যেতে হবে। জুলাই জাতীয় সনদ যদি বাতিল হয়ে যায় বা গণভোটকে যদি মানা হয়, তাহলে জাতীয় সংসদে যে নির্বাচন হয়েছে এটা তো মানা হবে না। ওই নির্বাচন অবৈধ। যদি জুলাই সনদ অবৈধ হয়, যদি গণভোট অবৈধ হয়, তাহলে যে নির্বাচন হয়েছে সেইটাই অবৈধ। যাদের কারণে সবাই আজকে রাজনীতি করতে পারতেছে, নির্বাচন করতে পারলো, যার যার ঘরে ফেরত আসলো, তারা এখন বলতেছে জুলাই সনদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেটা নিয়ে আদালতে চলে গেছে। ভাই ব্রাদার, একটা বার খালি চোখ বন্ধ করে হিসাব করে দেখেন, এটা কি নিজের পায়ে নিজে কুড়াল মারা না? নিজের পায়ে নিজেই কুড়াল মারার চেষ্টা করছে একটি রাজনৈতিক দল। যদি বাংলাদেশে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে, 30টি কনসেনসাসের ভিত্তিতে সংস্কার প্রস্তাব না থাকে, গণভোটের প্রশ্ন অবৈধ হয়, তাহলে শেষ পর্যন্ত থাকবে কি? শেষ পর্যন্ত নির্বাচন থাকে, সরকার থাকে। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে অতি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো তাই বলবো প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, আমরা একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভিডিওর সকল বিস্তারিত আলোচনা দেখে আসি। 2028 সালের এপ্রিল মাসের আগেই বিএনপি সরকারকে বিদায় নেওয়া লাগতে পারে। বিএনপি সরকার বাধ্য হতে পারে ক্ষমতা ছেড়ে দিতে, অথবা তাদের ক্ষমতা চলে যেতে পারে। নিয়মতান্ত্রিকভাবে বিএনপির ক্ষমতা চলে যেতে পারে, নিয়মতান্ত্রিকভাবে তাদেরকে মিড টার্ম ইলেকশন দিতে বাধ্য হতে পারে তারা। আর যদি সেটা না করে, যদি গায়ের জোরে টিকে থাকতে যায়, তাহলে গণঅভ্যুত্থানের মুখে পড়তে পারে। এই জন্য আমার প্রেডিকশন যে বিএনপির মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। আমাদের মহামান্য রাষ্ট্রপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব আল্লামা শাহাবুদ্দিন চুপ্পু, এই মহান ব্যক্তি বিএনপিকে জয় বাংলা করে দিবেন। এবং এই রাষ্ট্রপতিকে নিয়ে এই বিএনপি যে অকল্পনীয় ফাঁদে পড়েছে, এই ফাঁদ থেকে বিএনপি বের হওয়ার আর কোনো রাস্তা নাই। বিএনপি একটা বিশেষ সার্কেলের মধ্যে পড়ে গিয়েছে। আসলে এই সার্কেলের মধ্যে নির্বাচন সংক্রান্ত বা তারেক রহমান যে সমঝোতা করে বাংলাদেশে এসেছেন, ওই সময় পড়েছেন, এখন এগুলো দৃশ্যমান হচ্ছে। কিছু করার নেই। কারণ দেখেন, রাজনীতি স্বাভাবিকভাবে চললে, স্বাভাবিক ব্যাকরণ মেনে চললে সবকিছু ঠিকঠাক হতো, কিন্তু শুরু থেকেই তো অস্বাভাবিক ভাবে চলে আসছে। যেমন যদি এরকম হচ্ছে বাংলাদেশে হাসিনা পতন হয়েছে, অতএব হাসিনা এস্টাবলিশমেন্ট থাকবে না, সব ভেঙে চলে নতুন কিছু করা হয়েছে। তারেক রহমান সাথে সাথে বাংলাদেশে চলে এসেছেন অনিবার্যভাবে। তারেক রহমান 5 আগস্ট হাসিনা পালিয়েছে, 8-9 তারিখ তারেক রহমান বাংলাদেশে চলে আসবেন। এটি তো সিম্পল হওয়ার কথা ছিল না, আসেন নাই। তারেক রহমান লন্ডনে বসে কলকাঠি নেড়েছেন। এরপরে এক পর্যায়ে তার মা অসুস্থ, তিনি দেশে আসতে পারছেন না, বললেন যে দেশে আসাটা এটা আমার একক অবহেলিত সিদ্ধান্ত নয়। কার উপর সিদ্ধান্ত নির্ভর করে তাও ক্লারিফাই করলো না। হঠাৎ করে আমরা দেখলাম যে তিনি দেশে ফিরে আসলেন এবং বিভিন্ন গণমাধ্যমে খবর বের হলো, ভারতের গণমাধ্যমে, যে ভারতের সাথে চুক্তি করে এসেছেন 3টে শর্তের বিনিময়ে। এবং আমি একটা আলোচনায় বা বিভিন্ন আলোচনায় বলেছি বারবার যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পাওয়া ছাড়া তারেক রহমান দেশে আসবেন না। তা প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পেয়েছেন, এসেছেন। এই যে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী হওয়ার গ্যারান্টি পাওয়া, এটি তো অসম খেলা, অস্বাভাবিক খেলা। এই খেলার পরিণতি ভালো হয় না। কিন্তু জনগণের সুষ্ঠু ভোটে ক্ষমতা আসলে আপনি সুষ্ঠুভাবে আপনার মেয়াদ পূর্ণ করতে পারবেন, এটা স্বাভাবিক। কিন্তু না, বিএনপি সেটা করেনি। সেই লন্ডন বৈঠক সম্ভবত ঈদের পর লন্ডনে যে বৈঠক হয়েছে তারেক রহমানের সাথে এবং প্রফেসর ইউনূসের সাথে, ওই সময় একটা ডিল, আর বাকি ডিল তারেক রহমান দেশে আসার আগে মোদির সাথে একটা ডিল। ওই ডিলের মাধ্যমে ডিপ স্টেট, ভারত, যুক্তরাষ্ট্র, মিডিয়া মিলে, আওয়ামী লীগ মিলে বিএনপিকে ক্ষমতায় বসেছে। এইভাবে ক্ষমতায় আসার ফল যে কতটা কঠিন হতে পারে বিএনপি 2028 সাল শুরু হলেই বুঝবে। দেশে এমনিতেই অশান্তি লেগে যাবে, অলরেডি অশান্তি লেগে আছে। বিএনপি এই কয়দিন ক্ষমতায় আসো, 15 দিন, এর মধ্যে 40 জন হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 40টা, মানে প্রত্যেক দিন প্রায় 3টা, এবং তার মধ্যে 10 জনের কাছাকাছি আছে বিএনপির লোক, নিজেরা নিজেদের হত্যা করেছে, বাকি প্রতিপক্ষ বা নানান অপরাধ, এবং সব অপরাধের সাথে বিএনপি জড়িত। এই 40টা হত্যাকাণ্ড সবগুলোর সাথে বিএনপি জড়িত। আর যত ধর্ষণ বা যত ঘটনা দেখেন, প্রত্যেকটার সাথে বিএনপি জড়িত। মানে এটা বিএনপি ক্ষমতা কাঠামো ব্যবহার করে এটা করা হচ্ছে। আবার মন্ত্রীরাই অসহায়ের মতো বলছেন যে ভয়াবহ লোডশেডিং হতে পারে, লোডশেডিং মেনে নেওয়া ভালো ঋণের চাইতে। আবার এখন সেই যে যুক্তরাষ্ট্র, ভারত ক্ষমতা এসেছে, সেই যুক্তরাষ্ট্রের কাছে
সে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চাচ্ছেন, জ্বালানি সহায়তা চাচ্ছেন। মানে জ্বালানি নাই, যুক্তরাষ্ট্র দাও। যুক্তরাষ্ট্র তো নিজেরা যুদ্ধে ইনভেস্ট করতে করতে বেকায়দায় পড়বে, বাংলাদেশকে কি জ্বালানি সহায়তা দিবে? আবার ডিজিএফআই প্রধানকে ভারত পাঠাচ্ছে, বুঝতে পারছেন? আবার মানে বাংলাদেশে একটা ভয়াবহ দুর্ভিক্ষের মতো হতে পারে, জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাবে এবং হরমুজ প্রণালী পুরোপুরি ইরান আইয়ের যে নিয়ন্ত্রণে নিয়েছে। এখন বুঝবেন এই জন্য আগেভাগে যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে। এই এপ্রিল মে মাসেই ভয়াবহ লোডশেডিং হয়, বাংলাদেশের মানুষ যথেষ্ট রাজপথে নামে, কনসার্টের মতো ঘটনা করতে পারে আবার। এবং আমাদের যিনি বিদ্যুৎ প্রতিমন্ত্রী আছেন তিনি তো মহা দুর্নীতিবাজ, তিনি নিজে তো খাবেন, এটা তো তার অন্যতম এজেন্ডা। ভারতকে দিতে হবে, আবার ভারতের সাথে বিভিন্ন চুক্তি করতে হবে। তো সবকিছু মিলে এমনিতেই বিএনপি এক ভয়াবহ দুঃশাসনের বিএনপির ভয়াবহ দুঃশাসনের কবলে পড়বে দেশ, এটা অলরেডি শুরু হয়ে গেছে। তার মধ্যে রাষ্ট্রপতি চুপ্পুকে নিয়ে বিএনপি অসহায়, কি স্বাভাবিক, একদম স্বাভাবিক। বিএনপি ক্ষমতা এসেছে, এখন বিএনপি খন্দকার মোশাররফকে রাষ্ট্রপতি বানাবেন। তো এখানে চুপ্পুকে রেখে দেওয়ার তো প্রশ্ন আসে না। চুপ্পুকে এতদিন রেখেছে একটা বিশেষ স্বার্থে, ঠিক আছে, এটা মানা যায়, কিন্তু এখন তার চুপ্পুকে বিএনপি রাখতে চাইবে না। জামাত এনসিপি তাকে গ্রেপ্তারের দাবি করছে অভিশংসন করে, কিন্তু বিএনপি চুপ্পুকে রাখতে চাইবে, এটা তো হতেই পারে না। কিন্তু না, সেই বিএনপি এখন বলছে, মির্জা ফখরুলের বক্তব্য দেখেন, রাষ্ট্রপতি হওয়ার মতো বিএনপিতে 3-4 জন আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে এখনই রাষ্ট্রপতি নির্বাচনে আলোচনা কেন? সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। মজা না মির্জা ফখরুলের বক্তব্য? এর মানে সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ 2028 সালের এপ্রিল পর্যন্ত। তাহলে সংবিধান অনুযায়ী তো প্রধানমন্ত্রী হাসিনা, তাই না? সংবিধান অনুযায়ী ইউনূস পালানো, এগুলো কোনো বিধান নেই। সংবিধান অনুযায়ী কিছু হয়নি। সংবিধান অনুযায়ী এই সরকারের শপথ হয়নি, এমপিদের শপথ সংবিধান অনুযায়ী হয়নি। এমপিদের শপথ পাবেন স্পিকার, স্পিকার কোথায়? এর মানে বিএনপি অনিচ্ছা সত্ত্বেও চুপ্পুকে রেখে দিতে হচ্ছে, যেটা মির্জা ফখরুল স্পষ্ট করেছেন। এবং এটা কখন বলছেন? প্রণয় বর্মার সাথে সাক্ষাতের একদিন পর প্রণয় বর্মা মির্জা ফখরুলের সাথে মিটিং করেছেন, তারপরে মির্জা ফখরুল এই কথা বলছেন যে না, আমাদের রাষ্ট্রপতির মেয়াদ তো শেষ হয়নি। বুঝতে পারছেন যে হাসিনার সংবিধান এবং হাসিনার রেখে যাওয়া নীতির উপর কতটা অবিচার। এখন আচ্ছা, একটা সহজ হিসাব দেখেন, হাসিনা পদত্যাগ করেছে, এটা চুপ্পু কোনোদিন বলেনি। পদত্যাগ না করলেও সংসদ ভাঙা 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। 90 দিনের মধ্যে নির্বাচন হয়েছে, তাহলে বাকিটা কি? ইউনূসকে ধরতে হবে। মানে পুরোটাই তো চুপ্পু এবং হাসিনা বাদে, চুপ্পু এবং হাসিনা শুধু সাংবিধানিক, আর সব অসাংবিধানিক। বুঝছেন খেলাটা কোন জায়গায়? এখন এই মির্জা ফখরুলের বক্তব্য থেকে স্পষ্ট যে এই রাষ্ট্রপতিকে 2028 সালের এপ্রিল পর্যন্ত তারা রেখে দিতে বাধ্য। এটা ভারতের সেটেলমেন্ট। ভারত এই প্রণয় বর্মা এটা বলে গিয়েছে যে না, রাষ্ট্রপতির সরঞ্জামে তাকে রাখতে হবে। এবং এই রাষ্ট্রপতি হাসিনা বা বিএনপিকে, বা যে চুক্তি হয়েছে, যে চুক্তি বলে বিএনপিকে ক্ষমতা এনেছে ভারত, বিএনপিকে আওয়ামী লীগকে পুনর্বাসন করা যায়, এটা চুক্তির মাধ্যমে করে দিয়ে যাবে। ইউনূস সরকারের লোকজনকে গ্রেপ্তার করানো, তাদের ভোগানোর যা এই রাষ্ট্রপতির মাধ্যমে করে দিয়ে যাবে। এবং পুরনো এস্টাবলিশমেন্ট, পুরনো সেটআপ যাতে আওয়ামী লীগ ফিরতে পারে, ভারতের হেজিমনি থাকে, যা করা দরকার এই চুক্তির মাধ্যমে এটা নিশ্চিত করে যাবে। এবং এই জুলাই সনদ, এগুলো সব জয়মানা, জুলাই সনদের বিরুদ্ধে যে আমাকে বাধ্য করেছে সাইন করতে, এইসব কথাবার্তা সব চুক্তি বলে সব এগুলোকে জয়মানা করে দিবে। তো এখন দিন শেষে এর ফলে যেটা হবে, ভারত আওয়ামী লীগ তাদের স্বার্থ চুক্তির মাধ্যমে বিএনপিকে ব্যবহার করে সব হাসিল করাবে, তারপরে বিএনপিকে লাথি দিয়ে ফেলে দিবে। তাহলে চুপ্পুর মেয়াদ যতদিন, বিএনপির মেয়াদ ততদিন। বিএনপি এই চুপ্পু এমনিতে অপয়া, চুপ্পু 1.5 বছরের মধ্যে একজনকে শপথ করান। চুপ্পুর হাতে যে শপথ নেয় তার সর্বোচ্চ মেয়াদ 1.5 বছর। তো বিএনপি সরকারের সর্বোচ্চ মেয়াদ 1.5 বছর। বিএনপির সামনে অন্ধকার দেখছে। এই যে আলোচনা, এটা বিএনপির যারা আছেন, বিএনপির ভাইরা বোনেরা, আপনাদের জন্য এক দুঃসংবাদ। এখানে জামাত এনসিপি লস না, এখানে মূল সমস্যাটা আপনাদের। বিএনপির জন্য দুঃখ, এত কষ্ট করে তারেক রহমান এত চুক্তি করে, দালালি চুক্তি করে প্রধানমন্ত্রী হলেন, বিএনপি ক্ষমতা আসলো, কিন্তু টিকতে পারতেছেন না। খারাপ লাগতেছে আপনাদের জন্য। সবাই নজর ইরানের যুদ্ধের দিকে। এদিকে আবার দেশের ভিতরে আরেকটা যুদ্ধ শুরু হতে যাচ্ছে। জুলাই সনদ এই মুহূর্তে কেন অবৈধ হবে না, এটার জবাব চাইছে আদালত। আরে ব্যাপারটা কেমন হয়ে গেল না, চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক। ওনারা তো বললো আমরা জুলাইয়ের সাথে আছি, ওদিকে আবার দেখেন ওনাদের পক্ষ হয়ে আইনি লড়াইতে নেমে গেছে জুলাই সনদকে অবৈধ ঘোষণা করার জন্য। কেমন হয়ে গেল ব্যাপারটা, তাই না? সালাউদ্দিন সাহেব নিজে কি বলে দেখেন, ওনার মুখে শুনেন। তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নিয়ে নেব। দেখছেন ওনার নিজের মুখিত বললো, তাই না? এবং ওনারা সবাই কিন্তু মেনে নিচ্ছে ব্যাপারটা, এটাই আমরা জানি। কিন্তু ভিতরে ভিতরে ওই যে চোরের কয় চুরি কর, গৃহস্থের কয় সজাগ থাক, এই চোরের কয় চুরি কর, গৃহস্থের সজাগ থাক, এটুকু আমরা জানি। কিন্তু এর পরের টুক কি আমরা জানি না? এর পরের টুক জানি না। এর পরের টুক কি জানেন? এক চেয়ারম্যান ডাবের বাগান দেখায় এক চোরের বলতেছে এটা রাইতের বেলা সাফ করে দে, আমার অর্ধেক দিস, ঠিক আছে? আবার গৃহস্থেরা যায় বলছে তোমার কিন্তু আজকে ডাব চুরি হয়ে যাবে, খুব সাবধান। মানে ভালো সাজতেছে, ওই চোরের ধরাই দিবে, সে ভালো সাজবে। গল্পটা কিন্তু এইটুকুই আমরা জানি। কিন্তু আসল ঘটনা কি জানেন? ওই চোর কিন্তু একা চুরি করতে যায় নাই, দুজন গেছে। একজন ডাব গাছে উঠছে, আরেকজন লুকায়া বসে রয়েছে। যখনই ডাব গাছে উঠছে, গেছে তো আগে থেকেই জানে চোর আসবে, তাড়াতাড়ি লাঠি টাঠি নিয়ে দৌড়ে আইসা টর্চ লাইট মারছে। ওই যে গাছের মধ্যে দেখা যায় চোর, টর্চ মেরা বলতেছে নিচে নাম, নিচে নাম। চোর কি নিচে নামবে? নামে নাই। কারণ ওই যে আরেকজনের রেখে গেছে নিচে, সে কি করছে জানেন? গৃহস্থের ঘরে যায় আগুন লাগাই দিছে। ধাও ধাও করে আগুন জ্বলে উঠছে। গৃহস্থ ঘর বাঁচাইবে না ওই ডাব বাঁচাইবো, ঘরের দিকে দৌড় দিছে। চোর নাইমা ডাবটা নিয়ে দুই ভাই, মানে চলে চলে খালতো ভাই, দুই ভাই হাইটা চলে গেছে। কেন কথাটা বললাম?
ওই যে গৃহস্থরা যদি সজাগ থাকতে বলেন আর এদিক দিয়ে যদি বলেন সব দিকে আমরা ঠিক আছি আর ওদিকে যদি বলেন আদালতে যায় যে না এটা বৈধ না, তাহলে ভাই ওরকম একটা আগুন লাগাই দিয়া কেউ পার পাওয়া যাবে। ওই চোরের ঘটনা হবে ভাই, হ্যাঁ ওই চোরের ঘটনা হবে। আপনি এদিক দিয়ে ধরতে যাবেন দেখবেন ওদিক দিয়ে আগুন লেগে গেছে, এরকম ঘটনা ঘটে যেতে পারে। এটা কোনো কথা হইলো? এইভাবে আপনারা অস্বীকার যাবেন, কেউ কল্পনাই করতে পারে নাই। আসলে হয়েছে কি জানেন, ওই যে প্রথমের দিকে একটা পত্রিকার কথা আপনাদের মনে আছে, আনন্দবাজার পত্রিকা, ওই পত্রিকায় 3টা কথা লেখছিল কিন্তু। একটা ছিল এই জুলাইয়ের সাথে যারা জড়িত আছে তাদেরকে দাবাইতে হবে, দাবায় রাখতে হবে। আরেকটা ছিল আওয়ামী লীগের যারা জেলে বন্দি আছে তাদেরকে ছাড়তে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, এরকম কিছু ইঙ্গিত টিঙ্গিত দিছে। এটা নিয়ে অনেক রকম কথাবার্তা হয়েছে চারিদিকে। আমার বিশ্বাস করতে ইচ্ছা করে নাই, কেন জানেন, যে ভাই এগুলো বানায় টানায় লেখে আলোচনার জন্য। কিন্তু বর্তমানে আইসা কার্যক্রমে দেখতেছি ওই কথাগুলাই তো সত্য, তখন ওগুলো গুজব মনে করছিলাম। গতকাল পর্যন্ত তো আমার ধারণা ছিল না না ওনারা এত বড় বেইমানি করতে পারে না, তাই না? কি করে সম্ভব হয় বলেন? যাদের কারণে সবাই আজকে রাজনীতি করতে পারতেছে, নির্বাচন করতে পারলো, যার যার ঘরে ফেরত আসলো, তারা এখন বলতেছে জুলাই সনদ কেন অবৈধ ঘোষণা করা হবে না, সেটা নিয়ে আদালতে চলে গেছে। এখানেই শেষ না কিন্তু, এখানে শুধু ওই জুলাই সনদ না ভাই, ওই যে 30টা সংস্কার করছিল না, ওই 30টা সংস্কার কেন অবৈধ না সেটা নিয়েও কথা উঠছে। এখানে দেখেন গত সরকার যে এই সবাইকে নিয়ে, সব রাজনীতি দলকে নিয়ে যা কিছু সংস্কার করছে, এরকম 30টা সংস্কার কেন অবৈধ ঘোষণা করা হবে না, এটা বৈধ না, সোজা কথা। 4 সপ্তাহের জন্য এই সময় দিছে, এখন ধরে নিতে পারেন এই 4 সপ্তাহ জুলাই সনদপত্র অবৈধ, এটা ধরে নিতে পারেন। দেখেন ভাই ব্রাদার, আর 8-9 দিন পরেই তো সংসদ চালু হচ্ছে, তাই না? ওই সংসদের 8-9 দিনের জন্য অপেক্ষা করলো না, চলে গেল আইন আদালতের কাছে। এখন তো প্রশ্ন উঠতে পারে, তার মানে কি সব জায়গায় তো আপনাদের লোকজন বসায় দিচ্ছেন, আইন আদালত পাড়াও তো আপনাদের লোকজন বসায় দিচ্ছেন, এখন কি আপনারা সব নিজেদের মতো করে নিতে চান? মানে আপনারা তো এটা সঙ্গে না আগে একবার বলছিলেন, এখন কি ওই কথায় ফিরত যাইতে চান? এইটাই কি আপনাদের মনের কথা? সোজাসুজি পরিষ্কার বইলা দেন না ভাই। আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী আপনি সোজাসুজি বইলা দেন যে না আমরা এটা মানি না, সোজাসুজি বইলা দেন। আপনারা বলতেছেন মানেন, আবার ওদিকে আদালতে যা আর্জি করতেছেন যে এটাকে যেন অবৈধ ঘোষণা করা হয় জুলাই সনদপত্রকে। কেমন হয়ে গেল ব্যাপারটা? আমরা তো ভাই পুরাই একদম বেকুব হয়ে গেলাম এখন। হ্যাঁ ভাই ব্রাদার, একটা বার খালি চোখ বন্ধ করে হিসাব করে দেখেন, এটা কি নিজের পায়ে নিজে কুড়াল মারা না? কেন ওনারা এই বাধ্য হচ্ছে নিজের পায়ে নিজের কুড়াল মারতে? কোনো চাপ আছে কিনা, এটা কিন্তু ভাবার ব্যাপার। কারণ ওনারা তো সিদ্ধান্ত নেয় অন্যের ইশারায়, এটা তো আগেই আমরা প্রমাণ পাইছি, অন্যের ইশারায় ওনারা সব সিদ্ধান্ত নেয়। এখন কি ওই ইশারাটা কি ওইদিকেই যে না এটা মানা যাবে না? তাইলে তো ভাই পুরাই প্রবলেম দাঁড়াইলো। হ্যাঁ ভাই, অনেক বড় প্রবলেম দাঁড়াইলো। বললাম না ইরানের যুদ্ধ চলতেছে, এখানেও ভাই যুদ্ধ শুরু হয়ে যাবে, কিন্তু ওই যুদ্ধ না যেটা সত্যিকারের ওই যে বন্দুক যুদ্ধ, তা না। এখানে শুরু হবে বাঘ যুদ্ধ, মিছিল, মিটিং, প্রতিবাদ। এটার প্রতিবাদ হবে ভাই, এটা কেউ মাইনা নিবে না, তো এত সোজা না ব্যাপারটা। এখন আপনারা যদি বলেন সবকিছু অবৈধ, মানে জুলাই টুলাই যা কিছু হয়েছে এগুলো অবৈধ, আর বৈধ কি বর্তমান সংবিধান, সেটাই তো বৈধ, তাই না? তাহলে তো ভাই বহুত বড় প্রশ্ন চলে আসে, কি করে নির্বাচন করলেন? হ্যাঁ, কি করে নির্বাচন করলেন? আগে সংবিধান অনুযায়ী তো মহামান্য রাষ্ট্রপতি আছে, তাহলে আমাদের প্রধানমন্ত্রী কোথায়? উনাকে কেন সসম্মানে হেলিকপ্টারে উঠাইয়া দিল্লি পাঠাইছিলেন? কারা পাঠাইছিলেন? কারণ কি? অনেক রকম প্রশ্ন চলে আসে। ওই সংবিধান অনুযায়ী তো উনি আমাদের প্রধানমন্ত্রী, তাই না? ওই সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধুর ছবি তো পিছনে লাগানোর কথা সব জায়গায়, সেটা কি হচ্ছে? হচ্ছে না। তার মানে কি সংবিধান অনুযায়ী কোনো কিছুই তো হয় নাই। সংবিধান অনুযায়ী তো নির্বাচন হওয়ার কথা 2029-এ, সেটাও তো হয় নাই। আপনারা সবকিছুই মাইনা নিলেন, আমাদের হ্যাঁ ভোটটা মাইনা নিবেন না। বাহ, কি চমৎকার আইডিয়া! 1/3 মেজরিটি পায় ওনারা সংসদে গেছে, যা ইচ্ছা তাই করতে পারবে, এই অঙ্কেতেই ওনারা আগাইতেছে। আগায় যান ভাই, আমরাও আছি, দেখতে থাকি না কি হয়। আগায় যান ভাই ব্রাদার, আগায় যান, কোনো অসুবিধা নাই। কিন্তু জুলাইকে অস্বীকার জায়গা আপনারা কতদূর আগায় যেতে পারবেন সেটাই এখন দেখার ব্যাপার। আমরাও দেখতে চাই মহামান্য বিচারপতি কি রায় দেয়। হ্যাঁ, দেখতে চাই। বাংলাদেশে এক অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন পুরো জাতি আক্ষেপ করছে যে আমির জামাত এবং জামাত ইসলামী কত দূরদর্শী ছিল। এমনকি এনসিপিও আক্ষেপ করছে যে জামাত কতটা দূরদর্শী ছিল। হ্যাঁ, এই জাতি যারা জামাতকে ভোট না দিয়ে বিএনপির মতো একটা চাঁদাবাজ দলকে ভোট দিয়েছে তারা আক্ষেপ করবে যখন কিছুদিন পর বাংলাদেশে একটা ছোটখাটো দুর্ভিক্ষ লেগে যাবে, ভয়াবহ লোডশেডিং দেখা দেবে এবং দ্রব্যমূল্যের ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা দেবে, তখন বিএনপি মানুষ টের পাবে যে আমরা কি ভুলটা করেছি। শুধু তাই নয়, দেখেন জুলাই প্রজন্মের মধ্যে যদি কেউ বিএনপিকে ভোট দিয়ে থাকেন, এখন দেখেন আপনারা কি ভুল করেছেন এবং জামাতের অবস্থান কতটা দূরদর্শী ছিল। জামাত জোরালোভাবে দাবি করেছিল, রাজপথে এনেছিল, বিক্ষোভ সমাবেশ, মহাসমাবেশ পর্যন্ত করেছিল, স্পষ্টভাবে বলেছিল জামাত তাদের দাবি নিয়ে ইউনূসের সাথে রাজপথে দর কষাকষি করেছিল। কি সেটা? যে জাতীয় নির্বাচনের আগে গণভোট হতে হবে, একদম পয়েন্ট অফ নো রিটার্নের মতো অবস্থান ছিল। কিন্তু বিএনপি নানানভাবে তারা সিস্টেম করে ফেলেছে যে না, জাতীয় নির্বাচনের দিন গণভোট একই দিনে হতে হবে, আগে গণভোট হওয়া যাবে না, এই সেই অমুক তমুক। শেষ পর্যন্ত জামাতের এই দাবি মানা হয়নি। ইউনূস জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে করেছে। এখন দেখছেন জামাত যা বলেছিল, আমির জামাত স্পষ্টভাবে বলেছেন যে জাতীয় নির্বাচন আগে গণভোট না হলে গণভোটের কোনো মূল্য থাকবে না। এখন দেখছেন যে গণভোট কিভাবে জয় বাংলা হয়ে যাচ্ছে। জাতীয় নির্বাচন আগে গণভোট হয়নি, এখন গণভোট অবৈধ, জুলাই সনদ আদেশ অবৈধ, এগুলো রুল জারি করা হয়। কেন অবৈধ হবে না? মানে এটা অবৈধ, সরকার বলুক এটা অবৈধ, আমরা এটা মানি না, এটা হাইকোর্ট বলছে, গণভোটকে হাইকোর্ট দেখায়। দেখছেন এই যে দেশের পরিস্থিতি, এটা তো আরেকটা বিপ্লবের দিকে যাবে দেশ। বিএনপি সরকার তো অবৈধ হয়ে যাচ্ছে, কারণ গণভোট, জুলাই সনদ এগুলো সব অবৈধ হলে
নির্বাচন অবৈধ, তারেক সরকার অবৈধ। তাহলে জাতীয় নির্বাচনের আগে গণভোটের যে দাবি জামাতের ছিল, এটা যে কত দুর্বলসী দাবি ছিল এবার বুঝছেন। তো বৃহত্তর সাথে জামাত মেনে নিতে বাধ্য হয়েছে, কিন্তু আমার তো মনে হয় যে গণভোট ছাড়া নির্বাচন যাই উচিত হয়নি। এখানে এনসিপি কেও দায়ী করতে হবে, কারণ এনসিপি কিন্তু জাতীয় নির্বাচনের দিন গণভোটে রাজি ছিল। এনসিপির প্রথমে একটা অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে, কিন্তু এক পর্যায়ে এনসিপির অবস্থান ছিল যে না, গণভোট জাতীয় নির্বাচনের আগে পরে এটা জরুরি না, জাতীয় নির্বাচন দিনে হতে পারে। তা এখন এনসিপি বুঝো চালাকি করছিল, জামাতের চেয়ে বেশি বুঝছিলে তোমরা। এখন দেখো কি হয়, এখন আবার বিপ্লবের জন্য প্রস্তুতি নাও। এখন তোমার সংসদ নির্বাচন 6 জন এমপি সব ছুটে যাবে, কারণ পুরো নির্বাচনই তো অবৈধ হয়ে যাবে। দেশ যেদিকে যাচ্ছে তাতে পুরো নির্বাচন এটা বৈধ থাকে না, সেই পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এখন সবাই আক্ষেপ করছে এবং টের পাচ্ছে যে জামাত কি জিনিস, আক্ষেপই করতে হবে। অতএব এখন থেকে যারা দেখছেন যে বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছেন, দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে, সবকিছু এলোমেলো করে ফেলেছে, বিএনপি বিশ্বাসঘাতকতা করছে, দুই নম্বরই করছে, প্রতারণা করছে জাতির সাথে, এখন থেকে জামাতের সাথে থাকেন। জামাত রাজপথে ডাকলে রাজপথে আসবেন। স্থানীয় সরকার নির্বাচন গুলোতে জামাতকে শক্তিশালী করেন, নইলে এই জাতির কপালে বিপদ আছে। এই জাতির আশা আকাঙ্ক্ষার মুক্তির একমাত্র ভরসা জামাত। দেখছেন তো সবাই প্রতারণা করে, কত বড় প্রতারণা, পুকুর চুরি। তারেক রহমান নিজে বলেছেন গণভোটে হাদিন, এখন সেই গণভোটকে অবৈধ ঘোষণা করতে আইন লড়াই চালাচ্ছে বিএনপি আইনজীবীরা। কত বড় মুনাফিক, মুনাফিক ধান্দাবাজ, কত প্রকার কি কি দেখছেন। তারেক রহমান মুনাফিক, মানে ভোট পেতে হলে হাভোটের পক্ষে বলতে হবে, যদিও বিএনপির বেশিরভাগ লোক না ভোটই দিয়েছে। কত বড় সলচাতুরি প্রতারণা করে ক্ষমতা এসে এবং গণভোটকে অবৈধ ঘোষণা করার চেষ্টা করছে হাইকোর্টের মাধ্যমে। বিএনপির প্রতারণা দেখছেন। অতএব এই জাতির মুক্তি বিএনপির হাতে নাই, এই জাতির মুক্তি জামাতের হাতে, শিবিরের হাতে। বিএনপি ক্ষমতা এসে সন্ত্রাসের রাম রাজত্ব কায়েম করছে, ক্ষমতা এসে চাঁদাবাজিকে রাষ্ট্রীয়ভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। বিএনপি ক্ষমতা এসে কি করছে, কি অপরাধ করছে না, ধর্ষণ জ্যামিতিক হারে বেড়ে গেছে, কারণ বিএনপি ক্ষমতা ব্যবহার করে বিএনপি সন্ত্রাসীরা এই কাজ করছে, মানুষ হত্যা করছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের ইতিহাসে যে সুন্দর পরিস্থিতি কখনো ছিল না, সেই সুন্দর পরিস্থিতি যুগ যুগ ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়গুলোর হলগুলোর সিট বন্টনের দায়িত্ব ছিল ক্ষমতাসীন ছাত্র সংগঠন, যে যেরকম পারছে ভাগ বরাবর রেখেছে। এখন একটা নিয়মের মধ্যে এসেছে, প্রতিষ্ঠান প্রশাসন এগুলো সব ঠিক করছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে। তুমি যত বড় ছাত্র নেতা হোক, তোমার ছাত্রত্ব না থাকলে তুমি হলে থাকতে পারবে না। সেই পরিবেশ নষ্ট করে দিতে হল দখল করার উদ্দেশ্যে টেস্টের হিসাবে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে ভয়াবহ হামলা চালিয়েছে ছাত্রদল সন্ত্রাসীরা। অতএব বিএনপি ছাত্রদল বিএনপিকে ভোট দিতে কত বড় ভুল করেছে। বিশেষ করে শহীদদের রক্ত, শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে, শহীদদের রক্ত দিতে যাচ্ছে, এত শহীদ, এত শাহাদাত, এত রক্ত, কত কিছু। তারপরে যে জুলাই সংস্কার, সেগুলো এখন বিএনপি ধামাচাপা দিচ্ছে, বেইমানি করছে। এখানে আমাদের একটা প্রশ্ন, হাইকোর্ট যেহেতু জুলাই সনদ অবৈধ মনে করছে এবং এই মর্মে রুলও জারি করেছে, এখন তারা যাদেরকে বাদী করেছে, যাদের কাছে এই রুলটা জানতে চেয়েছে, তো এটা তো তাদের কাছে জানতে চাইবে কেন? আমরা যারা ভোট দিয়েছি, হ্যাঁ ভোট দিয়েছি, প্রায় 5 কোটি ভোটার, এই 5 কোটি ভোটারের কাছে জানতে চাইবে যে তোমরা কেন ভোট দিলে, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে কেন তোমরা তোমাদের মতামত দিলে, তোমরা কেন হ্যাঁ ভোটকে জয়যুক্ত করলে, যেটা টোটাল ভোটারের 50% উপরে, অর্থাৎ 66%। তাদের একটা রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাইকোর্ট এই রুল জারি করেছে। আমরা আগে ভেবেছিলাম, জানতাম এটি, যেহেতু এই বিষয়টাকে আদালতের কাছে নিয়ে যাওয়া হয়েছে, আদালতের কাছে নিয়ে যাওয়া মানেই আমাদের বাংলাদেশের আদালত সবসময় শাসক দলের মুখের দিকে চেয়ে থাকে। আমরা শেখ হাসিনার আমলে এটি দেখেছি। এখানে পরিষ্কার করে যিনি এই রিট করেছিলেন, যারা এই জুলাই সনদ চান না, সরকারের পক্ষের লোক, এক কথায় তারা একটা বক্তব্য দিচ্ছেন সংবিধানের বিষয়ে, যে আমাদের এই সংবিধানে, 72-এর মহান সংবিধানে এই গণভোট, এই জুলাই সনদের বিষয়ে কথা নাই, কোনো কিছু নাই। রাষ্ট্রপতি কর্তৃক প্রণীত 13/11/2025-এর জুলাই জাতীয় সনদ সংস্কার, সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ কেন অবৈধ হবে না, সেই মর্মে 4 সপ্তাহের মধ্যে রুল দিতে বলেছে। এবং আরো একটি গণভোট আদেশ, সেই গণভোট অর্ডিন্যান্স যেটা, সেটাও কেন অবৈধ হবে না, সেই মর্মে রুল জারি করতে বলেছে। অর্থাৎ এর মধ্য দিয়ে জুলাই বাস্তবায়ন সংস্কার আদেশ এবং গণভোট সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয় হয়ে গেল। আমরা আশা করি ঈদের পরে কোর্ট খুললে এটা চূড়ান্ত শুনানি হবে। এবং আমাদের মূল গ্রাউন্ড ছিল যে রাষ্ট্রপতি যে অধিকার বলে অর্ডিন্যান্সটা করেছে গণভোটের, সেটা হচ্ছে আমাদের সংবিধানের 93 অনুচ্ছেদে। সেখানে আছে রাষ্ট্রপতি এমন কোনো অর্ডিন্যান্স করতে পারবে না যে বিষয়বস্তু আমাদের সংবিধানে নাই। আমাদের বর্তমান সংবিধানে গণভোটের কোনো বিধান নাই। আর আরেকটা আমরা যে মৌলিক যে বেসিক রিজনটা বলেছি, কোর্ট প্রাইমা ফেসি কনসিডার করেছে যে 1972 সালের পর থেকে, সংবিধান গৃহীত হওয়ার পর থেকে প্রেসিডেন্ট অর্ডার বলে কোনো কিছু আমাদের রাষ্ট্রের সাংবিধানিক কাঠামোতে নেই। প্রিয় দর্শক, আমি আশা করছি ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে নতুন একটি টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।